যদি তুমি এসএসসি বা এসএলএসটি, এমএ বা বিএ বা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই আলোচনাটি শুধু তোমার জন্য। আজ কারকের, কর্মকারকের উপর যে একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, উপান্নধ্যান বসু, সেই সূত্রটি সহ সেই সূত্রটির যে সমস্ত শাখা প্রশাখাগুলি আছে সেইগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। এই যে সূত্রটি উপান্নধ্যান বসু, এই সূত্রটি যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই সূত্রের উপরে কিন্তু প্রশ্ন প্রায়ই করে থাকে। সুতরাং আজকের আলোচনাটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ আলোচনাটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং শুনবে, তাহলে ভীষণ উপকৃত হবে। আর যদি আলোচনাটি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো উপকার আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে, যাতে পরবর্তী সমস্ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। দেখো, কারকের যে কর্মকারক, কর্মকারকের একটি সূত্র আছে, দেখবে তোমরা, উপান্নধ্যান বসু। আমি সূত্রটা লিখছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাবে। উপান্নধ্যান বসু, বদন্তস্বয়ে বিসর্গ। প্রথমে আমি এই যে সূত্রটা, এই সূত্রটাকে একটু সন্ধি বিচ্ছেদ করে নেব তোমাদের বোঝার সুবিধার্থে বা আমার বোঝানোর সুবিধার্থে। দেখো, আমি এই পুরো ওয়ার্ডটাকে, একটা ওয়ার্ড আছে এটাকে সন্ধি করছি। এখানে লিখছি উপ, এখানে লিখছি অনু, তারপর লিখছি অধি, তারপর লিখছি আম। মায়ে হসন্ত লিখে ব্যাকেটে আ লিখলাম, আ, তারপর যুক্ত দিয়ে বর্ষটা লিখে দিচ্ছি, বদন্তস্বয়ে বিসর্গ। এখন দেখো আমি কিভাবে সন্ধিটা করলাম একটু বুঝিয়ে দিই। উপ, হর্ষ উপ, প মানে এখানে কি পাচ্ছি অ, আর অনুর অ, এখানে দেখো আকার হয়ে উপা হয়ে গেছে। এবারে অনু, এখানে আছে হর্ষ, এখানে আছে অ। আমরা জানি হর্ষ দীর্ঘ আগে, পরে হর্ষ দীর্ঘ ভিন্ন স্বর থাকলে ব হয়। তাহলে এখানে দেখো দন্তনের বয়ে আছে, তাহলে এখানে ব আসছে, এই সন্ধিটা করে দিলাম। এখানে আছে হর্ষই, এখানে আছে আ, তাহলে আগে হর্ষই দীর্ঘই, পরে হর্ষই দীর্ঘই ভিন্ন স্বর থাকলে কি হয়, জ ফলা হয়। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে পেয়ে গেছি ধয়ে জ ফলা, ওই জন্য অধিযুক্ত আম এখানে করে থ্যাং, থ্যাং এরকম একটা উচ্চারণ এসেছে। এবারে আং বলেছি, আং, আং মানে হচ্ছে আ, আর বর্ষটা এখানে লিখেছি। ঠিক আছে, জাস্ট একটা সন্ধি বিচ্ছেদ করে দিলাম, এটা বোঝানোর জন্য, ভালো করে বুঝতে পারে বলে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে উপ, অনু, অধি আর আম, এই যে চারটে, এখান থেকে এইখান পর্যন্ত, এই চারটে কি, এই চারটে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আছে উপসর্গ। আর এখানে বসটা কি আছে, বসটা আছে ধাতু। তাহলে ব্যাপারটা হচ্ছে, যখন এই যে চারটে উপসর্গ, উপ বা অনু বা অধি বা আ, এই চারটে উপসর্গের সঙ্গে যদি বস ধাতুর প্রয়োগ থাকে, মানে বসতি, বসতা, বসতেই ধাতু, তাহলে আমাদের নিয়ম আধারের স্থানে মানে অধিকরণের অর্থ আসবে, কিন্তু সেখানে হবে কি কর্মকারক। উদাহরণ লিখছি একটা, দেখো, শিশু, শিশু না লিখে আমি লিখছি মুনি, মায়াসৌ দন্তনে হস্যই বিসর্গ। বনম, ব দন্তন্য ময়ে বসন্ত। উপবসতি, হস্য প, ব দন্তস্ব তয় হস্যই। দেখো, এখানে বনমে আমি আন্ডারলাইন করলাম, উপ আছে, তার সঙ্গে আছে বস ধাতু। আমি এরকম অনুর সঙ্গে বস ধাতু যোগ করতে পারতাম, এটা একই অর্থ হতো। অনুবসতি লিখলেও তাই হতো, অধিবসতি লিখলেও তাই হতো, আবসতি লিখলেও তাই হতো, একই অর্থ। মুনি, বনে, এখানে কি আছে উপবসতি। উপবসতি মানে কি, এইখানে কিন্তু বাস করা অর্থ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে উপবসতি, উপপূর্বক বস ধাতুর আধারে কি হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় কখন, যদি বাক্যটা বাস করা অর্থ বোঝায়, এটা মনে রাখতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে বাক্যটার মানে হচ্ছে মুনি বনম উপবসতি, মানে মুনি বনে বাস করে। কেন এটা বাস করে বললাম, এখানে কিন্তু দেখো বনে বাস করে বলছে, মানে কোথায় বাস করে, কোথায় বলে আমরা জানি আধার অধিকরণ, তাহলে অধিকরণে আমরা জানি সপ্তমী বিভক্তি হয়, তাহলে সেই দিক থেকে দেখলে এখানে বনমটাকে কিন্তু বন শব্দের সপ্তমী এক বচনে বনে করতে হতো, মুনি বনে উপবসতি, কিন্তু যেহেতু এখানে উপবসতি করে দিয়েছে অর্থাৎ বস ধাতুর আগে একটা উপসর্গ যোগ করে দেওয়া হয়েছে, তার জন্য পাণিনি বলছেন, সূত্রকার পাণিনি, যে উপপূর্বক বস ধাতুর যোগ থাকলে আধারের জায়গায় অধিকরণের অর্থ হলেও সেটা কর্মকারক সংজ্ঞা হবে যদি বাস করা অর্থ বোঝায়। যে এখানে কিন্তু মুনি বনে উপবাস করে এই অর্থ বোঝাচ্ছে, এখানে দ্বিতীয়া করা আছে বলে, কর্ম করা আছে বলে, আধারের জায়গায় অধিকরণের জায়গায় এখানে দ্বিতীয়া করেছি, কর্মে দ্বিতীয়ার বিভক্তির প্রয়োগ দিয়েছি। যদি এই বাক্যটাকে বলতাম মুনি বনম বসতি, উপটাকে বাদ দিয়ে দিতাম, তাহলে কিন্তু বাক্যটা সেখানেও ভুল থাকতো। মুনি বনে বসতি, এটা বনে বসতি বললে কিন্তু তখন ঠিক হতো, মুনি বনে বাস করে, ঠিক আছে, কিন্তু মুনি বনম বসতি এটা ঠিক হবে না। আমরা বনম কেন করেছি, দ্বিতীয়া কেন করেছি, শুধু বস ধাতুর সঙ্গে উপসর্গটা যোগ আছে বলে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন এই বাক্যটাকে যদি আমি অন্য অর্থে যাই, যখনই পাণিনি কথা বললেন যে উপপূর্বক বস ধাতুর যোগে বাস করা অর্থে আধারে দ্বিতীয়া হয়, মানে আধারে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, তখন বার্তিককার কাত্যায়ন বলছেন যে অভুক্তর্থস্ব ন, আমি এখানে লিখছি একটা বার্তিকের, অভুক্তর্থস্ব অভয়াস কয়ে কয়ে জপ হলা ফয়ে দন্তস্বয়ে জপ হলা ন দন্ত ন, এটা হচ্ছে বার্তিক। অভুক্তর্থস্ব মানে কি, এখানে সন্ধি করছি অভুক্তি, অভয়স্য কয়ে কয়ে হস্যই যুক্ত অর্থস্ব অফয়ে দন্তস্বয়ে জপ হলা যুক্ত ন, মানে অভুক্তি, অভুক্তি কথার অর্থ না ভুক্তি, নয় ভুক্তি অর্থাৎ না খাওয়া, মানে এক কথায় উপবাস করা। এখানে দেখছি উপবাস, হস্য ক বয়াকার দন্তস্ব, তাহলে উপবাস অর্থের ক্ষেত্রে, অর্থস্ব মানে অর্থের ক্ষেত্রে ন, মানে যদি উপবাস অর্থটা বোঝায় তখন ন, ন মানে নয় অর্থাৎ হবে না। কি হবে না, না দ্বিতীয়া হবে না। এটা কে বললেন, কাত্যায়ন বার্তিককার বলছেন। যদি অভুক্তি অর্থস্ব বোঝায়, অভুক্তি অর্থ বোঝায় বা উপবাস করা অর্থ বোঝায়, উপপূর্বক বস ধাতুর যোগে যদি উপবাস করা অর্থ বোঝায়, তখন কি হবে না, ওই আধারের জায়গাটাতে তখন কিন্তু কি হয়ে যাবে, সপ্তমী বিভক্তিই করতে হবে, আধারে অধিকরণই করতে হবে, এ কথা বললেন। তার মানে এই ক্ষেত্রে অর্থটা কি হয়ে যাবে, এখানে মুনি বনম উপবসতি ছিল, এখানে হয়ে যাবে মুনি বনে উপবসতি, ঠিক আছে, কি হবে মুনি মাস দন্তানাশয় বিসর্গ হয়ে যাবে, এটা বনে হয়ে যাবে, তখন উপবাস করা, বনে উপবসতি। দেখো ভালো করে, উপবসতি এখানেও আছে এখানেও আছে, এখানে বনম করলাম এখানে বনে করলাম, এটা করলাম দ্বিতীয়া, এটা করলাম সপ্তমী। এই ক্ষেত্রে অর্থটা কি হচ্ছে, মুনি বনে উপবাস করে, ঠিক আছে, এটা হচ্ছে এই বার্তিক অনুসারে, অভুক্তর্থস্ব নয়, এই বার্তিক অনুসারে উপপূর্বক বস ধাতুর যোগে আধার বা অধিকরণের সপ্তমী হলো, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে বাস করা অর্থ, এই দুটো কথা মনে রাখবে, বাস করা অর্থে দ্বিতীয়া আর উপবাস করা অর্থে হয় সপ্তমী। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবারে এই প্রসঙ্গে ভট্টজি দীক্ষিত তিনি বলছেন যে, আমি এখানটা মুছে দিচ্ছি, এতটা মুছছি, হ্যাঁ, এই বাক্যটাকেই যদি আমরা বলি যে মুনি একাদশী উপবসতি, দেখো আমি লিখছি মুনি মায়াস দন্তনাশয় বিসর্গ, একাদশী এ কয়াকার দ তালবসায় দীর্ঘই ময়ে হসন্ত, একাদশী উপবসতি। দেখো আমরা আগেও উপবসতি লিখেছিলাম, এখানেও উপবসতি লিখলাম, কিন্তু এখানে একাদশী করে দিয়েছি। আগের ক্ষেত্রে কিন্তু বন জায়গাটাকে একটা আধার বোঝাচ্ছিল, বন মানে একটা স্থান বোঝাচ্ছিল, এখানে কিন্তু কোনো স্থান নয়, এখানে একটা সময় বোঝাচ্ছে। একাদশী কি, একাদশী একটা তিথি, ঠিক আছে, একাদশী দ্বাদশী এগুলো তিথি, তাহলে একাদশী তিথিতে উপবাস করে, এখানে উপবাস করাই বোঝাচ্ছে। কিন্তু উপবাস করা বোঝালেও কিন্তু এই ক্ষেত্রে আবার
ওই আগের অভুক্ত অর্থস্ব ন, এটাও কাজ হবে না। এখানে একাদশীটা যেহেতু কোনো আধার নয়, ঠিক আছে, এই জন্য এখানে কিন্তু সপ্তমী করা যাবে না। অভুক্তি অর্থ বোঝালে সেখানে অভুক্তি অর্থের ক্ষেত্রে যদি আধার বোঝায়, আধারের জায়গাতে তখন সপ্তমী হবে, কিন্তু এটা আধার বোঝাচ্ছে না, মানে কোনো স্থান বোঝাচ্ছে না, যার জন্য এখানে কিন্তু আমরা সপ্তমী করছি না, একাদশী দ্বিতীয়ার একবচনে করেছি। এই অর্থটাকে আমরা বলি কালবাচক শব্দে, কালবাচক শব্দে দ্বিতীয়া থাকলে তখন সেটাকে আমরা বলি ব্যাপ্তি, আর কালবাচক শব্দের তৃতীয়া থাকলে সেটাকে আমরা বলি অপবর্গ। আমি আগের দিন একটা কারকের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে এটা আলোচনা করা আছে ডিটেলস, এই ব্যাপ্তি আর অপবর্গের ব্যাপারটা। তাহলে এখানে কালবাচক সময় বোঝাচ্ছে, একাদশী একটা তিথি, যার জন্য এখানে দ্বিতীয়া হয়েছে, এখানে কিন্তু উপবসতি আছে, তাহলে এখানে উপবসতি থাকলেও এটা যেহেতু কালবাচক শব্দ, যার জন্য এইটার ক্ষেত্রে আমরা লিখতে হবে একাদশীর পরে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। তাহলে এই উপবসতি থাকলেই কিন্তু তোমরা এই ভুলটি করে দেবে না, যে উপবসতি আছে বাক্যের মধ্যে থাকলেই আমরা উপান্নধ্যান বস এর ব্যাখ্যা দিয়ে দিলাম যে উপান্নধ্যান বস অনুযায়ী কি হয়েছে, আধারে দ্বিতীয়া বিভক্তি বা কর্মকারক হয়ে গেছে। এটা মোটেই নয়, এইটা একটু তোমাকে দেখতে হবে সেখানে কি রকম ভাবে দেওয়া আছে বাক্যটা, বনে আছে না বনম আছে উপবসতির যোগে, ঠিক আছে, মানে অধিকরণে আছে না কর্মে আছে, বা সেখানে কালবাচক আছে না আধারবাচক আছে, সেই সব ক্ষেত্রগুলো তোমাদেরকে ঠিকঠাক করে কিন্তু দেখে বুঝে তবে উত্তরটি করতে হবে। এখানে দেখো একাদশী তৃতীয়া আছে বলে এখানে উপবসতি থাকলেও আমরা করতে পারলাম না আধারে দ্বিতীয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে দ্বিতীয়াই হলো ঠিকই, কিন্তু সেটা কি অর্থ হলো, সেটা ব্যাপ্তি অর্থ। ব্যাপ্তি মানে যে কাজটা একটানা চলে, এখানে সারা একাদশী তিথি ব্যাপিয়া উপবাসটা করছে, এই অর্থ, ঠিক আছে, যেহেতু এটা কালবাচক শব্দ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমি বললাম শাখা প্রশাখা, উপান্নধ্যান বসর যে শাখা প্রশাখাগুলি আলোচনা করে দেবো। তাহলে উপান্নধ্যান বস আমি আলোচনা করার পর কিন্তু শাখা প্রশাখাগুলো অভুক্ত অর্থস্ব ন বা এই যে ব্যাপ্তি অর্থ, এইগুলো আলোচনা করলাম। এ প্রসঙ্গে যে সূত্র রয়েছে এই ব্যাপ্তি অর্থের ক্ষেত্রে আমরা জানি কালাধ্বন অত্যন্ত সংযোগে, কালাধ্বন, কাল আর অধ্বন, অধ্বন মানে কি পদ, কাল এবং পদবাচক শব্দে শব্দযোগে কি হয়, অত্যন্ত সংযোগ হয়। অত্যন্ত মানে কি ব্যাপ্তি, ব্যাপ্তি অর্থে কি হয়, দ্বিতীয়া হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমি সূত্রটা একবার তবু লিখে দিচ্ছি, কালাধ্বন অত্যন্ত সংযোগে, কালাধ্বন ভয়ে ভয়ে দন্তন্বয় ওকা র ফলা দন্তন্বয় হয় দন্ত সমস্যা উঞ্জয় ওকা বয়েকা, ঠিক আছে। দেখো আমি এইটার প্রসঙ্গে কিন্তু আরো দুটো কারিকা দিলাম, একটা দিলাম অভুক্ত অর্থস্ব ন, একটা দিলাম কালাধ্বন অত্যন্ত সংযোগে, ঠিক আছে। এই তিনটেকে একসঙ্গেই তোমাদেরকে কিন্তু বুঝে রাখতে হবে। তাহলে এখানে কালাধ্বন, এটাকে সন্ধি করে হবে কাল যুক্ত অধ্বন, কাল যুক্ত অধ্বন, অভয়ে ভয়ে দন্তন্বয়ে ওকা যুক্ত, বা এটা বিসর্গ হয়ে যাবে সন্ধি করলে, অধ্বন যুক্ত অত্যন্ত অতয়ে সফলা দন্তন্বয়ে হয় যুক্ত সংযোগে, এটা হচ্ছে সন্ধি করলে। তাহলে এখানে কাল আছে, কাল মানে কি সময়, অধ্বন মানে কি পদ, ঠিক আছে। তাহলে কাল এবং পদবাচক শব্দের যোগে অত্যন্ত, অত্যন্ত কথার অর্থ মনে রাখবে ব্যাপ্তি, তাহলে ব্যাপ্তি অর্থ বোঝালে সেখানে কি হয়ে যাবে, দ্বিতীয়া বিভক্তি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম, উপান্নধ্যান বস সূত্রের ক্ষেত্রে যে উপপূর্বক বস ধাতুর যোগে যদি বাস করা অর্থ বোঝায় সেখানে কি হয়, বাস করা অর্থের ক্ষেত্রে আধারে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, অর্থাৎ আধারে দ্বিতীয়া হয়। আর যদি উপবাস করা অর্থ বোঝায় তখন আধার অধিকরণ, অর্থাৎ আধারেই কি হবে, আধারের জায়গায় সপ্তমী বিভক্তি হবে, ঠিক আছে। ওই যে বললাম বনে উপবসতি, ওই ক্ষেত্রে বনে সপ্তমীর এক বচন। আর যদি কালবাচক শব্দ বোঝায়, ওই উপপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকলেও কালবাচক অর্থ সময় অর্থ যদি বোঝায় সেখানে হবে ব্যাপ্তি অর্থ, ঠিক আছে। এবারে এইটার থেকে আরো উদাহরণ দিতে পারে, কিছুই নয়, যে মুনি বনম অনুবসতি দিতে পারে, অধিবসতি দিতে পারে, আবসতি দিতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধু এটাই কার্য হয়ে যাবে, উপান্নধ্যান বস, ঠিক আছে। এবারে যদি উপসর্গটা না দিয়ে দেয়, শুধু বসতি দেয়, সেই ক্ষেত্রে তুমি অধিকরণের প্রয়োগ, এখানে যেহেতু আধার বোঝাবে, স্থান বোঝাবে, স্থানের ক্ষেত্রে যে সপ্তমীর এক বচনেই প্রয়োগটা হবে, তখন আধার অধিকরণ, আধার অধিকরণে সপ্তমী হয়ে যাবে তোমাদের আধার অধিকরণ। হ্যাঁ, অধিকরণ বিভক্তি সপ্তমী বিভক্তি সংজ্ঞা বিধেয়ক যে সূত্র আধার অধিকরণ, ঠিক আছে, সেইখানে সেই প্রয়োগটাই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ অধিকরণের সেখানে সপ্তমী বিভক্তি হয়ে যাবে যদি এই উপসর্গটা যোগ না করে শুধু বলে দেয় যে মুনি মুনি বনে বসতি, ঠিক আছে,
বা মুনি বনে হ্যাঁ বসতি বা কোনো স্থান, যে কোনো স্থান বোঝাতে পারে। কিন্তু যদি এই উপসর্গগুলোর সঙ্গে বসতি যোগ করে দেয়, অনুবসতি থাকলে তখন কিন্তু তোমাকে এই সূত্রটাই লিখতে হবে, উপান্নধ্যান বস, এই অনুযায়ী কিন্তু হয়েছে, আহারের জায়গায় কর্ম হয়ে গেছে। এটা অনুবসতি দিতে পারে, অধিবসতি দিতে পারে বা আবসতি দিতে পারে। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ টোটাল ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবু যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেখানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম।